সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের পূর্ণ সংখ্যার জগৎ শিখন অভিজ্ঞতার 83 পৃষ্ঠা থেকে 86 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এটা হচ্ছে পর্ব 2। এর আগে আমি পর্ব 1 দিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারো। চলো তাহলে শুরু করি। যে 83 পৃষ্ঠা তোমরা দেখতে পাচ্ছ, এখানে সহজ কিছু বিষয়, এগুলো আমরা ভালোভাবে একবার বুঝে বুঝে পড়ে নিলে কিন্তু বিষয়গুলো বুঝে যাবে তোমরা। তাহলে প্রথম যে বিষয়টা আমরা পড়ব সেটা হচ্ছে সংখ্যার হ্রাস বৃদ্ধি। প্রথমত আমাদের যে হ্রাস শব্দের অর্থ হচ্ছে কমে যাওয়া, মানে কম, আর বৃদ্ধি মানে হচ্ছে বেড়ে যাওয়া বা বেশি। মানে হ্রাস মানে হচ্ছে কম আর বৃদ্ধি মানে হচ্ছে বেশি। এবার দেখো আমরা এই রিডিংগুলো পড়ি। কি বলা হচ্ছে, সংখ্যার একায় পূর্ণ সংখ্যার খেলা থেকে তোমরা দেখতে পাচ্ছ শূন্যের ডান দিকের সংখ্যাগুলো ধনাত্মক হয়, তবে বাম দিকের সংখ্যাগুলো ঋণাত্মক হবে। এটা আমি কিন্তু এর আগের পর্বেও কিন্তু আলোচনা করেছি। আমরা যে সংখ্যার একায় একে দেখিয়েছিলাম, এই সংখ্যার একায় শূন্যের ডানের সংখ্যাগুলো, মানে শূন্য থেকে আমরা যত ডানে যাব তত কিন্তু ধনাত্মক সংখ্যা পাবো। আবার শূন্য থেকে যদি আমরা বামে যাই তাহলে আমরা ঋণাত্মক সংখ্যা পাবো। তাহলে এই বিষয়টা আমাদের আশা করি ক্লিয়ার, যে শূন্য থেকে ডানে গেলে হচ্ছে ধনাত্মক, শূন্য থেকে বামে গেলে হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে, এবার কি বলা হচ্ছে দেখো, যদি কোনো সংখ্যা থেকে এক ধাপ ডান দিকে যাও তবে ওই সংখ্যার পরবর্তী সংখ্যা পাবে, এবং যদি এক ধাপ বাম দিকে যাও তবে পূর্ববর্তী সংখ্যা পাবে। মানে যে কোনো একটা সংখ্যা, ওই সংখ্যার পূর্ববর্তী সংখ্যা হচ্ছে সংখ্যাটির কি দেখো, এই যে আমি একটু এই যে আন্ডারলাইন করে দিই, দেখি এই যে দেখো পরবর্তী সংখ্যা, আবার এই যেটা হচ্ছে পূর্ববর্তী সংখ্যা। তাহলে পূর্ববর্তী পাবো বলেছে কখন, যদি এক ধাপ বাম দিকে যাই। কোনো সংখ্যার এক ধাপ বামে গেলে আমরা যেটা পাবো সেটা হবে যে পূর্ববর্তী সংখ্যা। আবার এক ধাপ যদি আমরা ডান দিকে যাই, দেখো এই যে এক ধাপ যদি ডান দিকে যাই তাহলে আমরা পাবো যে পরবর্তী সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। আবার আমরা প্র্যাকটিক্যাল আলোচনায় চলে যাই। যেমন দেখো এক নম্বরে বলা হচ্ছে কি দেখো, প্রদত্ত সংখ্যাগুলোর পূর্ববর্তী ও পরবর্তী সংখ্যাগুলো লিখে নিচের ছকটি পূরণ করো। আমরা একটা ছক দেখতে পাচ্ছি, এখানে যে প্রদত্ত সংখ্যা দেওয়া আছে, এবার আমরা এটার যে পূর্ববর্তী সংখ্যা এবং পরবর্তী সংখ্যা এগুলো আমরা এখন পূরণ করব। তোমরা পেন্সিল দিয়ে তোমাদের বইতে চাইলে এগুলা বইতেই লিখে দিতে পারো, তবে পেন্সিল দিয়ে লিখবে। আর খাতায় লিখলে তো কলম দিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই। দেখো প্রদত্ত সংখ্যা এই যে দেখো 10, তাহলে 10 এর পূর্ববর্তী সংখ্যা কত হবে? তাহলে পূর্ববর্তী সংখ্যা আমরা কখন পাবো? যদি প্রদত্ত সংখ্যাটির আমরা এক ধাপ, এই যে দেখো এই যে এটা পূর্ববর্তী, তাহলে পূর্ববর্তী আন্ডারলাইন করেছিলাম এখানে। যদি আমরা সংখ্যাটির এক ধাপ বাম দিকে যাই তাহলে সংখ্যা রেখার মধ্যে 10-এর বামে কি থাকবে? 9। তাহলে 10-এর বামে হচ্ছে 9। তাহলে পূর্ববর্তী সংখ্যা এখানে কত হবে? এখানে হবে যে 9। এখানে আমরা কি লিখবো? 9। ঠিক আছে, তোমরা কিন্তু এটা লিখে দিবে, এখানে সুন্দর করে লিখে দিবে। আমার এই যে মাউস দিয়ে কিন্তু লিখতে একটু লিখে একটু সুন্দর, অত বেশি হয় না। তারপর দেখো 10, যে 10 এর পরবর্তী সংখ্যা, তাহলে সংখ্যা রেখায় 10-এর ডানে কি পাবো আমরা? 10-এর ডানে হচ্ছে 11। তাহলে এখানে পরবর্তী সংখ্যা কি হবে? পরবর্তী সংখ্যা হবে যে 11। ঠিক আছে, মানে 11। তারপর দেখো 8 এর তোমরা সংখ্যা রেখায় কল্পনা করবে, কিন্তু প্রতিবার প্রত্যেকটা যে প্রদত্ত সংখ্যাটা সংখ্যা রেখায় মনে মনে কল্পনা করে তারপরে তোমরা কিন্তু এখানে এগুলা লিখবে। মনে মনে কল্পনা করলে কিন্তু বিষয়টা সহজ হয়ে যাবে। আর সংখ্যা রেখায় কল্পনা না করলে কিন্তু অনেক ক্ষেত্রে ভুল হতে পারে, বিশেষ করে ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে কিন্তু ভুল হবে। দেখো 8, তাহলে 8 এর পূর্ববর্তী সংখ্যা আমরা কি লিখবো? সংখ্যা রেখায় 8 এর পূর্ববর্তী, মানে 8 এর বামে হচ্ছে কি? 8 এর বামে হচ্ছে 7। তাহলে আমরা এখানে কি লিখবো? এই যে 7 লিখবো আমরা। ঠিক আছে, আর 8 এর পরবর্তী, তাহলে 8 এর পরবর্তী মানে হচ্ছে 8 এর ডানে। 8 এর ডানে কি? 8 এর ডানে হচ্ছে 9। 8 এর ডানে হচ্ছে আমাদের 9। এবার দেখো -5, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, মানে মাইনাসের সবগুলা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো -5, তোমরা এখন সংখ্যা রেখায় -5টা কল্পনা করো। সংখ্যা রেখায় কল্পনা করলে বিষয়টা ইজি হয়ে যাবে। আর সংখ্যা রেখায় কল্পনা না করলে কিন্তু অনেকের প্রথমবার কিন্তু প্রায় সবারই কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তাই তোমরা অবশ্যই সংখ্যা রেখায় কল্পনা করো, পারলে সংখ্যা রেখাটা একবার দেখে দেখে তারপরে তোমরা এটা পূরণ করো। আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই যে দেখো তোমরা সংখ্যা রেখা, এই সংখ্যা রেখায় যে দেখো -5, তাহলে -5 এর পূর্ববর্তী মানে হচ্ছে যে -5টা যেখানে আছে তার আগে, মানে তার বাম দিকে। তাহলে -5 এর বাম দিকে কি আছে? -5 এর বাম দিকে আছে যে -6। তাহলে -5 এর পূর্ববর্তী সংখ্যা আমরা কত পাবো? -6।
মানে পূর্ববর্তী মানে হচ্ছে সংখ্যাটির বাম দিকে অবস্থান করা, যেটা যে সংখ্যাটা সেটাই। তাহলে -5 বাম দিকে যেহেতু -6, তাহলে পূর্ববর্তী সংখ্যা হবে কত? -6। তাহলে এই যে ঋণাত্মক সংখ্যাগুলো এই জন্য ইম্পর্টেন্ট। এটা যদি তোমরা -5 পূর্ববর্তী যদি তোমরা -4 দিয়ে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যায় বিষয়টা, কারণ পূর্ববর্তী মানে হচ্ছে এক ধাপ বামে আর পরবর্তী মানে হচ্ছে এক ধাপ ডানে। তাহলে দেখো -5 এক ধাপ ডানে গিয়ে পরবর্তী সংখ্যা আমরা কি পাবো? পরবর্তী সংখ্যা পাবো যে -5 ডান দিকে যদি আমরা সংখ্যা রেখায় দেখি তাহলে আমরা পাবো যে -4। তাহলে পরবর্তী সংখ্যা আমরা এখানে কি পাবো? -4। তোমরা সংখ্যা রেখা দেখলে বিষয়টা একেবারে ইজি হয়ে যাবে। আর আমরা একটু আগে পড়ার সময় যে উপরে দেখো, এখানে পড়ার সময় আমরা পড়েছিলাম যে দেখো এক ধাপ ডান দিকে গেলে পরবর্তী সংখ্যা পাবো, আবার এক ধাপ বামে গেলে পূর্ববর্তী সংখ্যাটা পাবো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আর ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে বিষয়টা খুব বেশি কেয়ারফুলি করতে হবে। এবার দেখো 3, তাহলে 3 এর আগের সংখ্যা কি হবে, মানে পূর্ববর্তী সংখ্যা কি হবে? তাহলে 3 এর এক ধাপ বামে হচ্ছে যে 2, শুধু 2, ঠিক আছে, শুধু 2। আর 3 এর যে পরবর্তী, তাহলে 3 এর পরবর্তী পাবো যে আমরা 4, মানে +4 আর কি, +4, ঠিক আছে। এবার দেখো 0, এই বিষয়টা দেখো 0 তোমরা কিন্তু সংখ্যা রেখায় কল্পনা করবে বা সংখ্যা রেখাটা প্রয়োজনে দেখে দেখে পূরণ করো। তোমরা দেখো 0, হ্যাঁ 0 এর পূর্ববর্তী, তার মানে 0 বিন্দুটা সংখ্যা রেখায় যেখানে আছে তার এক ধাপ বামে তোমরা কি দেখতে পাচ্ছ? তার এক ধাপ বামে হচ্ছে -1। তাহলে 0, এ দেখো 0 এর পূর্ববর্তী সংখ্যা আমরা কি পাবো? অবশ্যই -1 পাবো আমরা, ঠিক আছে, -1। তারপর দেখো 0 এর পরবর্তী, তার মানে 0 এর ডান দিকে এক ধাপ ডানে আমরা কি পাচ্ছি? শুধুমাত্র 1, মানে +1, ঠিক আছে, প্লাসটা না দিলেও চলে, তাই আমরা শুধুমাত্র 1 লিখছি, ঠিক আছে। এইভাবে তোমরা এই যে সবগুলো পূরণ করবে। যেমন -1, তাহলে -1 এর পূর্ববর্তী, তাহলে পূর্ববর্তী মানে হচ্ছে এক ধাপ বামে, তাহলে এক ধাপ বামে আমরা -1 এর এক ধাপ বামে আমরা কি পাচ্ছি? কত? -2 পাচ্ছি আমরা। তাহলে এখানে কি লিখবো? এখানে হচ্ছে -2। আমি তোমাদের বোঝার সুবিধার্থে স্ক্রিনে এই যে স্ক্রিনে আমি তোমাদেরকে সংখ্যা রেখাটা দিয়ে দিচ্ছি যেন তোমরা সহজে বুঝতে পারো। তাহলে -1 এর পরবর্তী সংখ্যাটা হবে যে আমরা অবশ্যই সংখ্যা রেখায় এক ধাপ ডানে যদি দেখি তাহলে আমরা পাবো যে -1 ডানে 0 পাচ্ছি আমরা। তাহলে এখানে এটা হবে যে কত? এটা 0। এই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, বোঝার দরকার আছে। তাহলে 0, তার -2 এর পূর্ববর্তী মানে -2 এর এক ধাপ বামে যদি আমরা দেখি তাহলে পাবো যে আমরা -3 পাবো আমরা, -3। আবার -2 এর পরবর্তী সংখ্যা মানে এক ধাপ ডানে যদি আমরা দেখি তাহলে আমরা পাবো যে -1। তাহলে আমরা কত পাবো? -1, ঠিক আছে। একইভাবে দেখো 1, যে শুধু 1 এর আমরা পূর্ববর্তী মানে এক ধাপ বামে, তাহলে এক ধাপ বামে যে 1 এর এক ধাপ বামে পাচ্ছি আমরা 0, তাহলে এখানে লিখবো যে আমরা 0। তারপর এই যে 1 এর এক ধাপ ডানে যদি আমরা যাই পরবর্তী সংখ্যা পাবো, তাহলে 1 এর এক ধাপ ডানে কি 2, +2 আর কি, প্লাসটা দেওয়ার দরকার নেই যেহেতু ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে কোনো চিহ্ন না দিলে আগে কিন্তু প্লাস আছে বোঝায়। তারপর -10 এর পূর্ববর্তী মানে -10 এর এক ধাপ বামে, তাহলে এক ধাপ বামে কত পাবো? -11 পাবো কিন্তু। তাহলে এখানে কত? -11, ঠিক আছে, -11 লিখলাম। আর এই যে -10 এর এক ধাপ ডানে গিয়ে আমরা পরবর্তী সংখ্যা পাবো যে -9। আশা করি তোমরা খুব সহজে এই বিষয়টা বুঝতে পেরেছো। তোমরা সংখ্যা রেখাটা খেয়াল করলে বিষয়টা বুঝতে পারবে। মূল বিষয়টা হচ্ছে সংখ্যা রেখার, হ্যাঁ, যে প্রদত্ত সংখ্যা যেটা হবে তার এক ধাপ বামে গেলে আমরা পূর্ববর্তী সংখ্যাটা পাবো, আর প্রদত্ত সংখ্যা রেখায় এক ধাপ ডানে গেলে পরবর্তী সংখ্যাটা পাবো। আশা করি তোমরা সংখ্যা রেখা দেখে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছো। এবং অবশ্যই তোমরা এই মাইনাস চিহ্ন, এই যে মাইনাস চিহ্ন সহ যে সংখ্যাগুলো আছে অর্থাৎ ঋণাত্মক যে সংখ্যাগুলো আছে এগুলো পূরণ করার সময় একটু বেশি কেয়ারফুল হবে। আর এই যে 0, 1 এগুলো পূরণ করার সময় এগুলোর ক্ষেত্রে কিন্তু একটু বেশি কেয়ারফুল হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী বিষয়ে যাব। আমি এই পৃষ্ঠাটা একটু উপরে তুলি। হ্যাঁ, এবার দেখো কি বলা হচ্ছে, ঋণাত্মক সংখ্যার ব্যবহার। এবার আমরা ঋণাত্মক সংখ্যার ব্যবহার জানবো। বাস্তব জীবনে ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার ব্যবহার নিচে আলোচনা করা হলো। এখানে কতগুলো শব্দ আছে দেখো, আয়, ব্যয়, লাভ, ক্ষতি, বৃদ্ধি, হ্রাস। এগুলো কিন্তু পরস্পর বিপরীত শব্দ, কিন্তু দেখো এগুলো আমাদের পরিচিত শব্দ।
জোড়ার প্রথমটি দ্বিতীয়টির বিপরীত। আমরা প্রত্যেকটা কিন্তু একটা আরেকটার বিপরীত শব্দ, যেমন দেখো আয় ব্যয়, তারপর লাভ ক্ষতি, বৃদ্ধি হ্রাস, ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু বিপরীত বোঝাচ্ছে। দেখো আয় লাভ ও বৃদ্ধি বলতে পরিমাণে বাড়ে, ঠিক আছে। কারো আয়, আয় মানে হচ্ছে ইনকাম করা, মানে পকেটে টাকা আসবে, ঠিক আছে, অন্যজনের থেকে টাকাটা আসবে, এটা হচ্ছে আয়। তাহলে এটা হচ্ছে কি লাভ হওয়া, পরিমাণে বৃদ্ধি পাওয়া। আর লাভ, লাভ মানেও কিন্তু কি বেড়ে যাওয়া। আর বৃদ্ধি, বৃদ্ধি মানেও হচ্ছে বেড়ে যাওয়া। আবার দেখো ব্যয়, ব্যয় মানে হচ্ছে খরচ, খরচ মানে হচ্ছে কমে যাওয়া। আর ক্ষতি, ক্ষতি মানেও হচ্ছে কিন্তু কমে যাওয়া। আর হ্রাস, হ্রাস মানেও হচ্ছে কমে যাওয়া। এই জন্য ব্যয়, ক্ষতি ও হ্রাস মানে হচ্ছে পরিমাণে কমে, আর লাভ বৃদ্ধি বলতে এবং আয় বলতে পরিমাণে বাড়ে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার দেখো 5 টাকা আয়কে +5 টাকা দ্বারা চিহ্নিত করলে 7 টাকা ব্যয়কে, হ্যাঁ 7 টাকা ব্যয় বলেছি, ব্যয় মানে হচ্ছে কিন্তু খরচ, তাহলে ব্যয় মানে হচ্ছে -7, তাহলে 7 টাকা ব্যয়কে -7 দ্বারা চিহ্নিত করা যায়। আর 5 টাকা আয় মানে হচ্ছে +5, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। এবার দেখো ঠিক এমনিভাবে +6 টাকা দ্বারা 6 টাকা লাভ বোঝালে -8 টাকা দ্বারা 8 টাকা ক্ষতি বোঝানো হয়েছে। মানে প্লাস মানে হচ্ছে লাভ বোঝাবে, আয় বোঝাবে, ঠিক আছে, তারপর বৃদ্ধি বোঝাবে। আবার মাইনাস মানে বোঝাবে যে ব্যয় বোঝাবে, ক্ষতি বোঝাবে বা হ্রাস বোঝাবে। দেখো উপরের আলোচনা থেকে লক্ষ্য করো যে একই জাতীয় কিন্তু বিপরীতমুখী দুইটি রাশির পার্থক্য বোঝাতে একটিকে প্লাস চিহ্নযুক্ত ধরলে অপরটি মাইনাস চিহ্নযুক্ত হবে, ঠিক আছে। তাহলে আমরা এবার মূল যে কথাটা এখন জানবো সেটা এখানে বোল্ড করে দিয়েছে। দেখো প্লাস চিহ্নযুক্ত রাশিকে ধনাত্মক রাশি বা ধনরাশি বলে এবং মাইনাস চিহ্নযুক্ত রাশিকে ঋণাত্মক রাশি বা ঋণ রাশি বলে। এই জন্য প্লাস ও মাইনাস চিহ্ন দ্বয়কে যথাক্রমে ধনাত্মক ও ঋণাত্মক চিহ্ন বলে। আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছো, এটা একেবারে সিম্পল একটা কথা। আশা করি তোমরা প্রত্যেকে এটা বুঝতে পেরেছো। আবার আমি পরবর্তী পৃষ্ঠায় যাই। পরবর্তী পৃষ্ঠার আলোচনা দেখো কি বলা হচ্ছে, বিপরীত শব্দের খেলা। মানে এখন আমরা যে আয় ব্যয় লাভ ক্ষতি যে কতগুলো বিপরীত শব্দ সম্পর্কে জানলাম, এগুলোর একটা খেলা সম্পর্কে জানবো, একেবারে ইজি। দেখো নিচের ছকে কিছু শব্দ ও তাদের বিপরীত শব্দ দেওয়া আছে। তোমার পরিচিত এমন আরও কতগুলো শব্দ এবং তাদের বিপরীত শব্দ লিখে ছকটি পূরণ করো। হ্যাঁ, ছকটি পূরণ করো। দেখো কি বলা হচ্ছে, এবার ছকটির প্রতি সারির শব্দ ও বিপরীত শব্দ জোড়াগুলোকে তোমার ইচ্ছা মতো ধনাত্মক চিহ্ন ও ঋণাত্মক চিহ্নের মাধ্যমে প্রকাশ করো। এক্ষেত্রে তুমি জোড়ার যে কোনো শব্দকেই ধনাত্মক বিবেচনা করতে পারো, তবে সেক্ষেত্রে ওই শব্দের বিপরীত শব্দটা অবশ্যই ঋণাত্মক হবে। তার মানে তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো একটাকে ধনাত্মক ধরতে পারো, আর যেটাকে ধনাত্মক ধরবে তার বিপরীতটা অবশ্যই ঋণাত্মক হবে, ঠিক আছে। এখানে কয়েকটা আমাদের বোঝার সুবিধার্থে এখানে দেওয়াই আছে। যেমন দেখো বড়, এই বড় যেটা শব্দটা এইটার চিহ্নটা প্লাস চিহ্ন দিয়েছে, তাহলে বড় এর বিপরীত শব্দ হচ্ছে ছোট, তাহলে ছোট এর এখানে মাইনাস চিহ্ন দিয়েছে বা ঋণাত্মক চিহ্ন দিয়েছে। হালকা এখানে মাইনাস চিহ্ন, ভারী প্লাস চিহ্ন। আর আয়, আয় মানে আমরা এখানে প্লাস চিহ্ন দিতে পারি, যে আয় মানে আমরা যেহেতু বৃদ্ধি তার প্লাস চিহ্ন দিলাম। আয়ের বিপরীত ব্যয়, ব্যয় মানে আমরা এখানে কি দিব, এর মাইনাস চিহ্ন দিব। আবার বাম, বাম মানে আমরা এখানে দিতে পারি, যদি মাইনাস চিহ্ন দেই তাহলে ডান মানে আমরা এখানে অবশ্যই আমাদের এখানে প্লাস চিহ্ন দিতে হবে, যেহেতু আমরা এর আগে মাইনাস চিহ্ন দিয়েছি। তারপর এইভাবে আমরা কিন্তু এখানে লিখতে পারি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এগুলো লিখতে পারি আমরা, ঠিক আছে। এদিকে দুইটা আমাদের নিজেদের জন্য দিয়েছে, আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, ঠিক আছে, এরকম আমরা নিজেদের মতো এখানে কিন্তু এই ছকটা কিন্তু যত খুশি আমরা বিপরীত শব্দ দিয়ে পূরণ করতে পারি। এবং আমরা একটাকে প্লাস ধরলে অপরটাকে কিন্তু অবশ্যই মাইনাস চিহ্ন দিব, আবার একটা মাইনাস ধরলে অপরটাকে অবশ্যই প্লাস চিহ্ন দিতে হবে। আশা করি তোমরা খুব সহজে এই বিষয়টা বুঝতে পেরেছো। হ্যাঁ, এবার এটাকে আরেকটু উপরে তুলে এখানে কি বলা হচ্ছে দেখো, নিচের প্রতিটি বাক্যাংশের জন্য এর বিপরীত অর্থ বোঝায় এমন একটি বাক্যাংশ লিখো, ঠিক আছে। একটা বাক্যাংশ দেওয়া আছে, দেখো প্রদত্ত বাক্যাংশ, ওজন বৃদ্ধি বা বেড়ে যাওয়া, এটার বিপরীত শব্দ কি, ওজন হ্রাস বা কমে যাওয়া, ঠিক আছে। ওজন বৃদ্ধি পাওয়া, এটার বিপরীত অবশ্যই ওজন কমে যাওয়া, ঠিক আছে। তাহলে এবার দেখো 30 কিলোমিটার উত্তর দিকে, তাহলে 30 কিলোমিটার উত্তর দিকের বিপরীত এখানে আমরা কি লিখবো, 30 কিলোমিটার উত্তরের বিপরীত দক্ষিণ, তাহলে 30 কিলোমিটার দক্ষিণ দিকে। তারপরে দেখো বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পূর্বে, তাহলে পূর্ব এর বিপরীত হচ্ছে কি, পশ্চিম, তাহলে আমরা লিখবো যে এখানে এই ঘরে যে বাড়ি হতে বাজার 8 কিলোমিটার
পশ্চিমে, বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পশ্চিমে। তারপর দেখো 700 টাকা ক্ষতি, তাহলে আমরা এর বিপরীত কি লিখবো? 700 টাকা ক্ষতি, এর বিপরীত লাভ, তাহলে আমরা এখানে লিখবো যে 700 টাকা লাভ। তারপর দেখো সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার উপরে, এটার বিপরীত কি হবে? সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার নিচে, ঠিক আছে, 100 মিটার নিচে হবে, ঠিক আছে। আশা করি খুব সহজে তোমরা এগুলো বুঝতে পেরেছো। এবার এর পরের বিষয়টা দেখি। হ্যাঁ, এই দেখো 2 নম্বরে এটা কি বলা হচ্ছে যে নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখো, ঠিক আছে। আমরা প্রথমটা দেখি, এখানে কি বলা হচ্ছে, একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে, ঠিক আছে। তাহলে সমতল ভূমি থেকে মানে মাটি থেকে 2000 কি বলেছে? 2000 মিটার উপরে, তাহলে উপরে যেহেতু বলেছে তাহলে আমরা অবশ্যই এটাকে প্লাস চিহ্ন দ্বারা বোঝাবো। তাহলে এটা কি হবে? এটা হবে যে অবশ্যই প্লাস 2000, ঠিক আছে, প্লাস 2000, এটা হবে যে প্লাস 200 তিনটা 0, ঠিক আছে, এটা হবে যে প্লাস 2000। তাহলে প্লাস 2000, এই যে প্লাস চিহ্ন কেন দিলাম? যেহেতু সমতল পৃষ্ঠ থেকে উপরে বলেছে, তাহলে উপরে মানে ধনাত্মক, আর ধনাত্মক মানে হচ্ছে প্লাস চিহ্ন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে। হ্যাঁ, তাহলে গভীরে, যে 800 মিটার গভীরে চলছে, তাহলে গভীরে মানে হচ্ছে পানির নিচে, তাহলে পানির নিচে মানে হচ্ছে অবশ্যই মাইনাস, তাহলে আমরা কি লিখবো? -800। তাহলে এটা যে খ নাম্বারটা লিখবো যে -800 মানে 800, ঠিক আছে। তোমরা এটা লাইনটা কিভাবে লিখবে? তোমরা চাইলে একটা লাইন লিখতে পারো এরকম যে একটি ডুবোজাহাজ যে সমুদ্রপৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে। হ্যাঁ, দিয়ে তোমরা যে 800 মিটার গভীরে হলে কি হবে? এই যে চিহ্ন হবে যে দিয়ে তোমরা -800 এইভাবে তোমরা লিখতে পারো, বা সরাসরি তোমরা খ দিয়ে -800 লিখলেও কিন্তু হয়ে যাবে। মূল বিষয়টা হচ্ছে যে চিহ্নটা সঠিকভাবে ব্যবহার করতে পারছো কিনা এটাই যাচাই করছে। তারপরে দেখো 200 টাকা ব্যাংকে জমা রাখা, তাহলে জমা মানে হচ্ছে প্লাস, তো আমরা কি লিখবো? প্লাস 200, তাহলে এটা 200 টাকা, এটা কি হবে? প্লাস 200, তাহলে এটা হবে যে প্লাস 200, ঠিক আছে, প্লাস 200, ঠিক আছে। আমার লেখাগুলো একটু বুঝতে অসুবিধা হলে তোমরা একটু বুঝে নিও, এটা হচ্ছে 200 লিখেছি। তারপর দেখো ঘতে কি বলা হচ্ছে? 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া। ঋণ নেওয়া মানে হচ্ছে ধার নেওয়া, ব্যাংক থেকে তুমি ধার নিয়েছো, এটা পরবর্তীতে অবশ্যই ব্যাংককে ফেরত দিয়ে দিতে হবে। তাহলে এই ঋণ নেওয়া মানে হচ্ছে তোমার খরচ কিন্তু এটা, ঠিক আছে, তাহলে এটা অবশ্যই মাইনাস হবে। তাহলে মাইনাস দিয়ে আমরা কি লিখবো? -700, ঠিক আছে, -700। তাহলে ঋণ মানে হচ্ছে খরচ, তাই আমরা অবশ্যই এখানে কি লিখবো? মাইনাস চিহ্ন হবে, -700। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজ দেখো 85 পৃষ্ঠা। হ্যাঁ, যে 85 পৃষ্ঠা আমরা পূর্ণ সংখ্যা সম্পর্কে জানবো, অনেক ইম্পর্টেন্ট কিন্তু বিষয়গুলো, একেবারে ইজি যদি তোমরা বুঝে পড়ো। আমি আগের পর্বতেও কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা বইয়ের রিডিংগুলো একবার পরে যাব, তাহলে আমাদের বিষয়গুলো ইজিলি বুঝতে সহজ হবে। হ্যাঁ, ইজিলি আমরা বুঝে যাব। দেখো কি বলা হচ্ছে? মানুষের প্রয়োজনে প্রথমে 1, 2, 3 এই সংখ্যাগুলো আবিষ্কৃত হয়। এগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেটা ইংলিশ হচ্ছে ন্যাচারাল নাম্বার অর পজিটিভ ইন্টিজার্স হয় ন্যাচারাল নাম্বারস বলবে, অথবা পজিটিভ ইন্টিজার্সও তোমরা বলতে পারো। তাহলে কোনগুলাকে? যে 1, 2, 3, 4, 5, 6 এভাবে যত বৃদ্ধি পাবে, যত যাবে, এগুলাকে বলা হয় যে ন্যাচারাল নাম্বারস মানে স্বাভাবিক সংখ্যা, বা এই যে পজিটিভ ইন্টিজার্স এভাবে আমরা বলতে পারি, ঠিক আছে। বা আমরা কি বলতে পারি? ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, এগুলো আমরা বলতে পারি। দেখো স্বাভাবিক সংখ্যার সাথে আমরা যদি শূন্য নিয়ে মানে 0 নিয়ে আমরা পাই 0, 1, 2, 3 এভাবে আমরা 0, 1, 2, 3, 4, 5 মানে 0 সহ, মানে ধনাত্মক সংখ্যার সাথে বা স্বাভাবিক সংখ্যার সাথে যদি আমরা 0টা সহ যোগ করে দেই, তাহলে আমরা কি পাবো? তাহলে যেটা পাবো সেটা হবে যে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা কি? অঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 0 সহ ধনাত্মক পূর্ণ সংখ্যাকে, মানে 0, 1, 2, 3, 4, 5 মানে 0 সহ সকল স্বাভাবিক সংখ্যাকে বা ধনাত্মক পূর্ণ সংখ্যাকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে। তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যার ইংলিশে কি দিয়েছে দেখো? হোল নাম্বারস অর নন নেগেটিভ ইন্টিজার্স, ঠিক আছে, মানে অঋণাত্মক পূর্ণ সংখ্যা।
আবার একটা বিষয় দেখো -4, -3, -2, -1 এই সংখ্যাগুলো হচ্ছে সরাসরি ঋণাত্মক সংখ্যা। ঠিক আছে, তাহলে যে -1, -2, -3, -4, -5 এরকম যতই যাবে সবগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, ইংলিশে নেগেটিভ ইন্টিজার্স। দেখো অঋণাত্মক পূর্ণ সংখ্যা ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা একত্র করলে আমরা পাই, দেখো এই যে -4, -3, -2, -1, 0, 1, 2, 3 এখানে কিন্তু অঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাও কিন্তু আছে। এই যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -1 থেকে এদিকে বাম দিকে, আর এই যে দেখো যে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে এটা হচ্ছে ঋণাত্মক। এই ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে যে -1 থেকে বাম দিকে, আর অঋণাত্মক হচ্ছে যে 0 থেকে ডান দিকে। 0 থেকে ডান দিকে হচ্ছে আমাদের অঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর এই যে -1, -2, -3 এগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এবার এখানে তোমাদেরকে চিত্রের মাধ্যমে এখানে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি। দেখো প্রথম হচ্ছে যে কেন্দ্র, যেটা সেন্টার, এই সেন্টারটাকে আমরা 0 ধরবো। ঠিক আছে, এই সেন্টারটা হচ্ছে 0 দিয়ে চিহ্নিত করবে সংখ্যা রেখায়, এবং 0 এর ডানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস বা ধনাত্মক পূর্ণ সংখ্যা, আবার 0 এর বামে হচ্ছে যে সংখ্যা রেখায় ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার্স। ঠিক আছে, যে -1, -2, -3 এগুলো আর কি। ঠিক আছে, আর এই যে 0 সহ ডান দিকের এগুলাকে বলে যে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আবার এই অঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা সবগুলা মিলিয়ে হচ্ছে এই যে এই চিত্রটা। ঠিক আছে, এখানে যে কালারিং করা যেটা এটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর এখানে এই যে এইটা হচ্ছে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর এই যে শূন্য সহ, যদি আমরা শূন্য সহ এটা নেই এটাকে বলবে যে এই যে এই রেখাটা বরাবর যে শূন্য সহ যদি বলি তাহলে সেটা হবে যে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এগুলো আমি মোটামুটি পর্ব একেও কিন্তু আলোচনা করেছি। আশা করি তোমরা বিষয়টা সহজে বুঝতে পারছো। এবার আমি পরবর্তী বিষয়ে যাই। দেখো সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা স্থাপন, এগুলো একেবারে ইজি। দেখো একটি সরল রেখা অঙ্কন করে তার উপর একটি বিন্দু 0, এই যে 0 নাও। তারপর কি বলা হচ্ছে দেখো, তাহলে 0 বিন্দুটি সরল রেখাটিকে দুইটি অংশে বিভক্ত করে, একটি অংশ ডান দিকে ও অপর অংশটি বাম দিকে সীমাহীনভাবে বিস্তৃত। ঠিক আছে, 0 বিন্দুর ডান দিকেও কিন্তু সীমাহীনভাবে চলতে থাকবে, আবার 0 বিন্দুর বাম দিকেও কিন্তু সরল রেখাটি সীমাহীনভাবে চলতে থাকবে। ঠিক আছে, এর ডান দিককে ধনাত্মক এবং বাম দিককে ঋণাত্মক ধরা হয়। মানে 0 বিন্দুর ডান দিকে হচ্ছে ধনাত্মক, 0 বিন্দুর বাম দিকে ঋণাত্মক, এটা তো আমরা জানি। তারপর দেখো এখন একটি নির্দিষ্ট দৈর্ঘ্যকে একক ধরে 0 বিন্দু থেকে শুরু করে ডান দিকে ও বাম দিকে পরপর সমান দূরত্বে দাগ দাও। তার মানে আমরা 0 বিন্দু থেকে ডান দিকে যত ধাপ এগোবো সবগুলা কিন্তু সমান দূরত্ব হতে হবে। এই সমান দূরত্ব এগুলাকে বলা হয় যে নির্দিষ্ট একক দূরত্ব। ঠিক আছে, তাহলে নির্দিষ্ট একক দূরত্ব পরপর আমরা দাগ দিব। এবার দেখো 0 বিন্দু ডান দিকে দাগগুলাকে পর্যায়ক্রমে +1, +2, +3, মানে 0 থেকে ডান দিকের গুলা হবে যে অবশ্যই প্লাস সংখ্যা, মানে ধনাত্মক সংখ্যা, এই জন্য এগুলাকে +1, +2, প্লাস চিহ্ন সহকারে আমরা লিখবো। আবার 0 থেকে বামের গুলাকে আমরা ঋণাত্মক চিহ্ন মাইনাস চিহ্ন দিয়ে -1, -2, -3 এইভাবে আমরা লিখে যাব। ঠিক আছে, তাহলে যে মাইনাস চিহ্ন দিয়ে চিহ্নিত করো। এবার দেখো আর দুই দিকে সীমাহীনভাবে বা অসীম পর্যন্ত বিস্তৃত বোঝাতে সর্বডানে আমরা সংখ্যা রেখা তো খাতায় তো অত বেশি জায়গা থাকবে, আমরা মোটামুটি একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আমরা একটা দাগ দিব। সেটার সর্বডানে আমরা অসীম পর্যন্ত বিস্তৃত বোঝানোর জন্য +∞ এই চিহ্নটা দিব। আবার বাম দিকে অসীম পর্যন্ত সর্ববামে আমরা যে অসীম পর্যন্ত এটা বিস্তৃত বোঝানোর জন্য সর্ববামে -∞ এই চিহ্নটা দিব। ঠিক আছে, এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে কি ইনফিনিটিভ। ঠিক আছে, মানে অসীম। এই যে +∞ মানে হচ্ছে ডান দিকে অসীম পর্যন্ত বিস্তৃত, আর যে -∞ মানে হচ্ছে বাম দিকে অসীম পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, এবার দেখো এখন সংখ্যা রেখার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা 2 স্থাপনের জন্য বিন্দুর ডান দিকে 2 একক মানে 2 একক দূরের বিন্দুটি গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করো। তাহলে গোল চিহ্নিত বিন্দুটি হবে 2 এর অবস্থান। তার মানে আমাদেরকে সংখ্যা রেখায় +2 মানে 2 বিন্দুটি আমাদেরকে স্থাপন করতে বলেছে, যেটা আমাদের যে 86 পৃষ্ঠায় যাবে। 86 পৃষ্ঠায় এই যে 85 পৃষ্ঠার অংশগুলা এই যে এতটুকু। ঠিক আছে, এই যে এখানে এটা একটা সংখ্যা রেখা। দেখো এই যে 0 থেকে কিন্তু নির্দিষ্ট দূরত্ব পরপর ডান দিকেও আঁকলো বাম দিকেও আঁকলো, দূরত্ব কিন্তু একই। ঠিক আছে, সর্বডানে যে অসীম পর্যন্ত বিস্তৃত বোঝানোর জন্য এখানে +∞, এদিকে দেখো এই যে -∞। এই 0 থেকে বামে হচ্ছে -1, -2, -3 এইভাবে,
আর ডানে প্লাস, যেটা এখানে প্লাস দেয় নাই, তোমরা চাইলে প্লাস দিতেও পারো, ঠিক আছে। প্লাস না দিলেও কিন্তু প্লাস আছে বোঝায়, এই জন্য এখানে দেয় নাই আর কি। +1 +2 +3 হয়ে যাচ্ছে। তাহলে 2 বিন্দুটা কোথায় হবে? এই যে দেখো 2 বিন্দুটা অবশ্যই এই জায়গায় হবে। তাহলে 2 বিন্দু কোথায় হবে? এই যে এখানে গাঢ় করে দিয়েছে। তারপর দেখো আবার সংখ্যার আকার উপর ঋণাত্মক পূর্ণ সংখ্যা -6 স্থাপনের জন্য শূন্য বিন্দুর বাম দিকে 6 ধাপ, এই যে দেখো শূন্য বিন্দুর বাম দিকে 6 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করো, তাহলে এই বিন্দুটি হবে -6 এর অবস্থান। তাহলে 0 বিন্দু থেকে 1 2 3 4 5 6, তাহলে 6 ধাপ এসে এখানে আমরা এখানে গাঢ় করে দেব, তাহলে পেয়ে যাবো যে -6। এইভাবে কতগুলো তোমাদের এখানে বাড়ির কাজ দিয়েছে দেখো। এবার নিচের সংখ্যাগুলোকে সংখ্যার আকারে স্থাপন করো। যেমন দেখো +5 কোথায় হবে? আমি এখানে যে সংখ্যাগুলো সংখ্যার আকারটা দেওয়া আছে এই সংখ্যার আকার মধ্যেই আমি দেখিয়ে দিচ্ছি। দেখো +5 হবে যে এই যে এখানে যে +5, এখানে হবে যে +5, এখানে আমরা গাঢ় করে দিব। -10 কোথায় হবে? যে দেখো -5 হবে, -10 হবে যে 0 বিন্দু থেকে আমরা এখানে বাম দিকে যেতে যেতে এখানে -8 পর্যন্ত আছে, এখানে আরেকটা টানলে হবে যে -9, আরেকটা টানলে হবে যে -10, এই যে এখানে হবে যে -10, এখানে আমরা গাঢ় করে দিব, তাহলে এটা হয়ে যাবে -10 এর অবস্থান। তারপরে দেখো এই যে -6টা কোথায় হবে? তাহলে -6টা হবে যে অবশ্যই যে এখানে দেখতেই পাচ্ছ, এখানেই হবে যে -6, একটা যে দেওয়াই আছে। -1 হবে যে যেখানে 0 এর বামে যেখানে হচ্ছে -1, তারপর যে -6 এখানে -6টা এতবার কেন দিয়েছে? হ্যাঁ, একটা +6 বানিয়ে দিই আমরা, এটাকে যদি আমরা +6 বানিয়ে দেই, ঠিক আছে, +6 বানিয়ে দিলে এটার অবস্থান হবে যে এই যে এটা, ঠিক আছে, কারণ এখানে সেম একটা কিন্তু দুইবার দিয়েছে। হ্যাঁ, এটা হয়তো এদের প্রিন্টিং মিস্টেক হতে পারে, তারপরে সমস্যা নেই, তোমরা তো আশা করি বুঝতে পেরেছো। এই ছিল যে এই পর্বের আলোচনা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে আমি এর যে 86 পৃষ্ঠা থেকে এই যে পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।